2011-তে যখন পট পরিবর্তনটা দেখলেন রাজ্যে, সে সময় কোন কোন জিনিসগুলো দেখতে পেয়েছিলেন? এই সন্দেশখালির এই যে বর্তমান পরিস্থিতি, 2011 স্মৃতি কি আপনার ফিরিয়ে আনলো? দেখো, একেবারে 2011-র মতো স্থিতি দেখলাম। সেটা হলো যে দল এবং সরকার দুজনই ভুল করছে। সন্দেশখালি হলো মানে সিঙ্গুর নন্দীগ্রামের মতন আরেকটা হ্যান্ডেল মানে ইভেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন পর্যন্ত সন্দেশখালি যেভাবে হ্যান্ডেল করছে বা যেভাবে তাকে পরিচালনা করছে, সমস্যাটা নিরসনের চেষ্টা করছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি বলবো যে নেগেটিভ দৃষ্টিকোণ, বা ঠিক মতন সন্দেশখালিকে হ্যান্ডেল করতে পারছে না। কেন আমি বলছি, ধরো আজকের দিনে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অবস্থান কার্যত একটা অ্যারোগেন্ট, অর্থাৎ তারা এতটা আগ্রাসী। একটা দেখো, মহিলা সংক্রান্ত পশ্চিমবাংলার রাজনীতিতে না, তুমি দুর্নীতি করো সমস্যা নেই, মানে দুর্নীতিকেও তুমি ঢেকে দিতে পারো, সেটা তো বারবার দেখা গেছে দুর্নীতি নির্বাচনী ইস্যুই হচ্ছে না। তুমি যদি ভোট লুট করো সেটাও মানুষ কিছুটা মেনে নেয়, যে ঠিক আছে পশ্চিমবাংলায় তো ভোট লুট হয়। পশ্চিমবাংলায় রাজনীতি হিংসা কাঠামোগত রূপ নিয়েছে, যে এখানে রাজনীতি করলে মরতেই হবে, এটাও মেনে নিয়েছে। কিন্তু মা বোনের ইজ্জত নিয়ে খেলছো, এটা নন্দীগ্রামের মানুষও মানেনি। নন্দীগ্রামে যখন ওই প্রশ্নটা এসেছিল, বা তাপসী মালিকের ঘটনাটা দেখো, তাপসী মালিক সিঙ্গুরের যখন ওই ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দেওয়া হলো, এটা সারা পশ্চিমবাংলার মা বোনদেরকে আলোড়িত করে দিয়েছিল। পুরো মানুষ সেন্সিটাইজড হয়েছিল, মানুষ মানে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিল, মহিলারা আবেগপ্রবণ হয়ে উঠেছিল। তাপসী মালিকের মৃত্যুর এবং তাকে জ্বালিয়ে দেওয়া, তাকে রেপ করার ঘটনা কিন্তু আমি বলছি, এবং নন্দীগ্রামেও মা বোনদের যখন সম্ভ্রম লুট হয়েছিল, সেটা কিন্তু মানুষ ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া দিয়েছিল। ফলে পশ্চিমবাংলার মানুষ রাজনীতির হিংসাতে মানুষ মারা যাবে সেটা স্বাভাবিক মনে করে, দুর্নীতি রাজনীতি নেতারা করবে এটাও স্বাভাবিক মনে করে, মানুষ মনে করে ভোট লুট পশ্চিমবাংলায় হয়, পশ্চিমবাংলা একটা বাজে রাজ্য, সুতরাং ভোট লুট হয়, এটাও মেনে নিতে পারে। কিন্তু আমার বাড়ির মা বোনদের ইজ্জত লুট হচ্ছে, সম্ভ্রম লুট হচ্ছে, সেটা কিন্তু মানুষ মেনে নেয়নি, অন্তত ইতিহাস তাই বলে। ফলে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল যে ক্ষমা চেয়ে নেওয়া, যে দেখুন আমার প্রশাসন ওখানে যা করেছে, আমার দল যা করেছে, যেই অভিযোগই আসুক না কেন, যতটুকু অভিযোগ আসুক না কেন, এখন তো পুলিশ নিজেই গণধর্ষণের মামলা করেছে, শুনলাম হাইকোর্ট করছে। ফলে এখন এতগুলো মানুষ যখন নির্যাতনের কথা বলছে, আমার প্রশাসন যেটা মানে করতে পারিনি, আমি তার জন্য ক্ষমাপ্রার্থী, লজ্জিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেখানে ভিজিট করা উচিত ছিল, ভিজিট করে মা বোনদের সাথে মিট করা উচিত ছিল। কারণ মনে রাখবে, এখানে কিন্তু বিরলতম ঘটনা, এখানে কিন্তু মহিলারা বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আজও কিন্তু কেউ বলেনি বিজেপি করি, আজও কিন্তু কেউ বলেনি সিপিএম করি। সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রেও কিন্তু অনেকে বলছিল আমরা সিপিএমই করি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল যে সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলা এবং পরিষ্কার ক্ষমা চেয়ে নেওয়া। প্রশাসক ক্ষমা চাইবে না তো কে ক্ষমা চাইবে? একটা গণতান্ত্রিক দেশে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হাত জোর করে বলে আমি ক্ষমা প্রার্থী, আমার প্রশাসন ঠিক মতন এটাকে ডিল করতে পারেনি বা আমি ডিল করতে পারিনি, এর জন্য অসুবিধা কী আছে? ক্ষমা বরঞ্চ আপনার শক্তি বাড়াবে। কিন্তু ক্ষমা আপনি চাইলেন না, তার পরিবর্তে আপনি কী করলেন? প্রথম দিন থেকে আপনি সংবাদ মাধ্যমের উপর খড়গহস্ত, সাংবাদিকদের উপর একের পর এক পুলিশকে লাগিয়ে দিলেন, সাংবাদিককে গ্রেপ্তার করলেন, আপনি সংবাদ মাধ্যমের উপর নির্যাতন করছেন, এবং একই সাথে আপনি এটাকে আরএসএস এবং বিজেপির সাজানো ঘটনা হিসেবে দেখাচ্ছেন, বহিরাগত তত্ত্ব। এবং এটা মনে রাখবে, সিঙ্গুর নন্দীগ্রামেও কিন্তু সিপিএম বহিরাগত তত্ত্ব হিসেবে দেখিয়েছিল। ফলে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সাথে এই সন্দেশখালী আন্দোলনে অনেকটা সাযুজ্য আমি পাচ্ছি। ওখানেও শাসক দল সিপিআইএম অ্যারোগেন্ট ছিল, মানে কোনো কিছুই মানবো না, এবং এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু মানবো না। ওখানেও সিপিএম সিঙ্গুর নন্দীগ্রামে ক্ষমা চায়নি, এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে ক্ষমা চাইছে না, বা তার দলের লোকরা কুৎসা রটাচ্ছে, মানে তাদের মুখপাত্ররা ফেসবুক, টুইটার বা সংবাদ মাধ্যমের কাছে মানে ক্ষমা না চেয়ে, মহিলাদের কাছে ক্ষমা না চেয়ে মহিলাদের মুখ দেখতে চাইছে, যে কেন ঘুমটার দিকে থাকবে, মুখ দেখাও। মানে কি ধরনের মধ্যযুগীয় বর্বরতা, ভিডিও চাইছে, মানে ভিডিও চাইছে, মানে কি ধরনের মধ্যযুগীয় কুৎসিত আচরণ, মানে তৃণমূলের মুখপাত্রদের, মানে এদেরকে ঘৃণা করার ছাড়া কোনো উপায় নেই। এবং একই সাথে তোমায় আমি বলছি যে সিপিআইএমের দলের কিন্তু আরেকটা সমস্যা ছিল, সেটা হলো যে সিপিআইএম দল তার পার্টির লোকদের উপর প্রচুর ভরসা করেছিল এবং পুলিশের উপর ভরসা করেছিল। এখানেও কিন্তু তুমি যদি দেখো, এখানেও পার্টির উপর ভরসা করছে,
পুলিশের উপর ভরসা করছে। মানে পুলিশ মানে শাসক দলকে সন্তুষ্ট করার সবসময় চেষ্টা করে, যেখানে সিপিএমের আমলেও করেছে, এখানেও ঠিক একই ভুলগুলো করছে। এবং সিঙ্গুর নন্দীগ্রামের সময় বিরোধীদের যে কোনো মূল্যে ঢুকতে দিব না। বিরোধী একটা গণতান্ত্রিক দেশে ভাই তুমি থাকো, সেখানে গণতান্ত্রিক পরিসরের বিরোধীদের থাকতে মানে আসার অধিকার আছে। আজকে কলকাতা হাইকোর্ট রায়ের ভিত্তিতে শুভেন্দু শেষ পর্যন্ত গেল, হাজার হাজার লোক তাকে ঘিরে তাদের অভিযোগ জানালো। কিন্তু ওই সময় কি সিপিএম এর এইগুলো আটকানোর জন্য কোর্ট অবধি যেতে হয়েছিল বিরোধীদের? এটা একটা নিঃসন্দেহে প্রশ্ন থাকবে। দেখো, যেতে হয়নি। প্রথমত সিপিআইএম দল সিঙ্গুরের ক্ষেত্রে যেটা ভুল করেছিল, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চ তৈরি করেছিলেন সিঙ্গুরের আন্দোলনে। মানে 1 মাসের বেশি সময় তিনি ন্যাশনাল হাইওয়ে কার্যত অবরুদ্ধ করেছিলেন। অথচ সিপিআইএমের দলের যারা নেতৃত্ব দিচ্ছিলেন সরকারে বা বুদ্ধবাবু, উচিত ছিল ন্যাশনাল হাইওয়েকে ক্লিয়ারেন্স করা, অর্থাৎ পরিষ্কার সেখানে পুলিশ অ্যাকশনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার উচিত ছিল প্রশাসনিক জায়গা থেকে। যদি দেখো, সেটা তারা করেননি, চুপ করেছিলেন এবং আন্দোলনটাকে সংগঠিত করতে সাহায্য করেছিলেন। মানে বুদ্ধদেববাবু সেদিন ভুল কাজ করেছিলেন, পরিষ্কার প্রশাসনিক জায়গা থেকে ভুল কাজ করেছেন। ন্যাশনাল হাইওয়ে বন্ধ করার এখতিয়ার কারণেই, মানে যেভাবে অবরুদ্ধ কার্যত করে রেখেছিল। দ্বিতীয় যেটা নন্দীগ্রামের ক্ষেত্রে সিপিএমের ভুলটা ছিল হলো, সেখানে আবার প্রশাসনকে কিছুটা নিষ্ক্রিয় রাখা উচিত ছিল। ওখানে প্রশাসনকে অতি সক্রিয় করে পুলিশ ফায়ারিং করলো, এতগুলো লোকের মৃত্যু ঘটলো। মানে যেখানে বুদ্ধবাবুর উচিত ছিল সেটা হলো যে উত্তেজনাটাকে কমানোর জন্য তার তিনি যদি নিজে গিয়ে যদি বলতেন যে দেখুন, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির থেকে যে নোটিশ জারি করেছিল, আমি বুদ্ধদেব ভট্টাচার্য, আমি চিফ মিনিস্টার, আমি আপনাদের বলছি ওই ঘোষণা যদি করেও থাকে ভুল করেছিল, সরকার 1 ইঞ্চি জমিও আপনাদের নেবে না। বুদ্ধবাবু সেদিন নিজে যাবেন না, নিজে না গিয়ে তিনি কী করেছেন, পুলিশ প্রশাসনকে তৎপর করে বিরোধীদেরকে আটকানোর চেষ্টা করেছেন। গুলি চলেছে, বোম চলেছে, এবং তারপরের ইতিহাস তো সবাই আমরা জানি। কিন্তু আমি বলছি, ওখানে যেমন একটা অ্যারোগেন্সি ছিল, এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটা অ্যারোগেন্সি আছে, বিরোধীদের ঢুকতে দিব না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন যখন আটকাতো শাসক দল বা প্রশাসন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার ছিলেন। আমরা যারা টেলিভিশনে ছিল, আমাদেরকে যারা চেনে বছরকে বছর, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটিয়েছি সেই সময়। আমরা বলেছি যে বিরোধী নেত্রীকে কেন সংবিধানের 19 নম্বর ধারায় বিরোধী নেত্রীর এখতিয়ার আছে সেখানে পৌঁছানোর, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছতে দেবে না, আমরা বিশ্লেষণ দিয়েছি সেটার। আজকে আমাদের ঠিক উল্টো বিশ্লেষণ দিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শাসক, অথচ শাসক বারবার বিরোধীদেরকে আটকাচ্ছে। যে কোনো মুভমেন্টে যখনই কোনো বিরোধী নেতা যাচ্ছেন, তাকে আটকে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু মানে পরিণতি, যে গণতন্ত্রের আশ্রয়ে বা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে শাসক কিন্তু স্বৈরাচারী হয়ে যাচ্ছে। এটা ভয়ের।